ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমাদের আজকের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ে আমরা পারিবারিক সহিংসতা। আমরা যে প্রথম দিকে আমরা দুইটা ধারা পড়েছি, বেশি পড়িনি। বেশি এখানে গুরুত্বপূর্ণ গুলো পড়েছিলাম, যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010। এখানে মূলত উদ্দেশ্য ছিল যে আহ নারী ও শিশুর সম অধিকার প্রতিষ্ঠা নিমিত্তে পারিবারিক সহিংসতা প্রতিরোধ, পারিবারিক সহিংসতা হইতে নারী শিশু যাতে সুরক্ষা পায়, নারী শিশু যাতে সুরক্ষা নিশ্চিত করার জন্য এই আইন প্রণীত হয়েছিল 2010। বাট এটা আগে একটা আইন ছিল 1979 সালের, এটা বিলুপ্ত করে নতুন করে আরো একটু একটু সংযোজন করা হয়েছে। আমরা একে পড়েছিলাম সংক্ষিপ্ত শিরোনাম, এখানে আমরা কিছু কিছু শিরোনাম পাইছি। আর আমরা এখানে দুই আগে কিছু সংজ্ঞা পাইছি: অন্তর্বর্তীকালীন সুরক্ষা, জরুরি যেটা বলছিলাম অংশীদারি বাসগৃহ। আমরা এখানে কিছু কিছু অপশন, এগুলো একটু রিডিং করে নেবেন। কয়েকবার রিডিং করলে আশা করি হবে। একটু রিডিং নিয়ে নেবেন, এগুলো এখন পড়াতে গেলে সময় চলে যাবে, আমরা ওদিকেই চলে যাই। তারপরে আমরা এখানে আর যেগুলো গুরুত্বপূর্ণ গুলো বলেছিলাম, যে কোনগুলো সংক্ষুব্ধ ব্যক্তি, এটা ইম্পর্টেন্ট বলেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষুব্ধ ব্যক্তিকে এই আইনে বুঝতে হবে। চঞ্চলদা একটু বুঝেন যে এই আইনের অন্যান্য আইনে ভিকটিম বললে আমরা সহজে বুঝি, এখানে এই আইনে ভিকটিম হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি। কে কে সংক্ষুব্ধ হতে পারে? কোনো শিশু বা নারী, যিনি পারিবারিক সম্পর্ক থাকার কারণে। আমরা এগুলো তিন ধারা আমরা সংজ্ঞাটা পড়েছি আসলে। এই আহ, পারিবারিক সহিংসতা বলতে কি বুঝো? এখানে চারটা বিষয়: একটা হচ্ছে শারীরিক, মানসিক এবং কি আমরা আর্থিক, এরকম চারটা আমরা বিষয় বলেছিলাম। তো এখানে সংক্ষুব্ধ বলতে এখানে কারা কারা সংক্ষুব্ধ হবেন বা হয়েছেন বা এরকম ঝুঁকির মধ্যে রয়েছেন এইখানে বোঝায়। তো এখানে সংক্ষুব্ধ অনেকেই প্যাচ লাগায় যে সংক্ষুব্ধ মানে হচ্ছে ক্ষুব্ধ বিবাদী পক্ষ। না, এখানে সংক্ষুব্ধ হচ্ছে আপনার আবেদনকারী, ভিকটিম, বাদীকে বোঝায়। আর এখানে হচ্ছে বিবাদ হচ্ছে প্রতিপক্ষ, আমরা পাবো সামনে অনেক শব্দ পাবো, প্রতিপক্ষ। তারপর আমরা এগুলো একটু দেখেছিলাম। আর এখানে শিশুটা বলেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ, যে শিশু হচ্ছে 18 বছর পূর্ণ হয়নি এমন, এটা এমসিকিউর জন্য বলেছিলাম। তারপরে পারিবারিক সহিংসতা আমরা কাকে বলে বলছিলাম? যে শারীরিক নির্যাতন, তারপরে মানসিক নির্যাতন, তারপর হচ্ছে যৌন নির্যাতন, এই আর্থিক ক্ষতি, এই চারটা সমন্বয় হচ্ছে আপনার পারিবারিক সহিংসতা। যদি পরীক্ষা আসে অবশ্যই ছোট ছোট করে পয়েন্ট করে নিজের মতো করে লিখে দিবেন। আর যদি পরীক্ষায় ক খ গ মনে না থাকে, ডাইরেক্ট শারীরিক, মানসিক এবং নিম্নবর্ণিত আহ আহ, উল্লেখ করে নিম্নবর্ণিত উল্লেখ করে শারীরিক এবং মানসিক এবং যৌন এবং আর্থিক ক্ষতি করাকে কি বলা হচ্ছে? পারিবারিক সহিংসতা। যদি একবার শর্টে লেখেন, যদি মার্ক 3 থাকে, 5 থাকে, তখন একটু এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, আমরা আজকে যে আইনটি পড়াবো খুবই আহ, গুরুত্বপূর্ণ একটা সেকশন, সেটা হচ্ছে চার ধারা। চার ধারাটি খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এইটুকু বুঝেন। কারণ এই চার ধারা থেকে গতবার যে প্রশ্ন এসেছিল, যে ক নামক পুলিশ অফিসার, সে তার টহল ডিউটি কালীন সংবাদ পান, 999 এর মাধ্যমে সংবাদ পান যে আহ, কোথাও এলাকায় একজন নারীর ঘটিত বিষয়, সে আইনের আশ্রয় চাচ্ছে, তখন সে কি ব্যবস্থা গ্রহণ করবে? তখন এখানে তাকে আইনের দিক থেকে 999-এর মধ্যে এক নারীকে কি সুযোগ সুবিধা, কারণ ওখানে তো আপনি নারী শিশু হেল্প ডেস্কে আপনার সহযোগিতা বলা রয়েছে, থানায় আসার জন্য অনুরোধ আমরা ম্যাক্সিমাম থানা যখন চাকরি করি, তো একটা 999 ফোন পেলেই আমরা ডিটিও অফিসার যিনি থাকেন বা আমরা ডিটিও করি, তখন সংশ্লিষ্ট এলাকায় যিনি থাকে তাকে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করে দিই। তারা ওখানে গিয়ে ঘটনা শুনে তাদেরকে থানায় আসতে বলেন। ওখানেই যতটুকু সম্ভব হয় মেম্বার চেয়ারম্যান ডেকে এনে বা তার পুলিশের অফিসারের যতটুকু তার নলেজ আছে বা যতটুকু তার প্রয়োগ করা যায়, একটা যে কোনো বিষয়কে রেমেডি করা অথবা কোনো সমস্যাকে সমাধান করা যায়, ওখানে শেষ করে দেয়। আর যদি না হয়, যদি আমলযোগ্য হয়, কগনিজেবল হয়, তো অবশ্যই তাকে কি, যদি যে দেখা গেছে ওখানে মারামারি হয়েছে, তার স্বামী তাকে মেরে বাড়ি থেকে পালাই গেছে, তাকে অবশ্যই তাকে চিকিৎসা টিকিৎসা দিবেন। আইনি যে বিষয়গুলো আপনার সিচুয়েশন ডিপেন্ড করবে যে আপনি কি করবেন তখন। এই এই যে সেকশনটা, এই সেকশন থেকে জাস্ট এখানে ওই কোশ্চেনটা এসেছিল, দেখেন প্রথম থেকে এখানে একটু বুঝেন। চারে বলছে, যদি কোনো পুলিশ অফিসার কোনোভাবে পারিবারিক সংবাদপ্রাপ্ত হন, দেখেন পারিবারিক সহিংসতার সংবাদপ্রাপ্ত হন যে কোনো ভাবে, অন্যভাবে, এখন এই যে 999 আছে যেটা বললাম, যদি কোনো পুলিশ অফিসার, যদি বলতে এখন কোনো পুলিশ, আপনি তো আর লিখবেন পরীক্ষা হলে যদি লেখা দরকার না, আপনি লিখবেন, আমি লিখতে পারেন আমি সঙ্গে ফোর্স ভাবে লেখেন, বা কোনো পুলিশ অফিসার কোনো পারিবারিক সংবাদ প্রাপ্ত হন, যে সংবাদ পেলেন, অথবা ও আবার অথবা লিখছে, অথবা পারিবারিক সহিংসতা যে স্থানে ঘটেছে। দেখেন, প্রথম হচ্ছে আপনি সংবাদ পাইলেন, অথবা, মনোযোগ দেন, প্রশ্নগুলো ভালো করে আপনারা তো খালি রিডিং করে চলে যান, কিভাবে মুখস্থ করবেন? মুখস্থ কিছু ক্যাটাগরি আছে। পারিবারিক সহিংসতা যে স্থানে ঘটিয়াছে সেই স্থানে উপস্থিত থাকিবার কারণে পারিবারিক সহিংসতা সম্পর্কে তথ্যপ্রাপ্ত হন। এখানে পারিবারিক সহিংসতা যে স্থানে ঘটেছে, যে স্থানে হয়েছে, যে সেই স্থানে উপস্থিত থাকিবার কারণে, দেখা ওখানে গিয়ে যা দেখতেছেন যে একটা পারিবারিক সহিংসতা, তার যে তথ্য, তার যে কথা, তার যে স্টোরি, যাই বলুন না কেন, ওখানে গিয়ে একটু তথ্য পাইলেন যে পারিবারিক সহিংসতার সম্পর্কে, তখন কি করবেন?
পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিকে নিম্ন বর্ণিত বিষয় সময় তো অবহিত করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতেছে এই ধারাটা মুখস্থ করে ফেলুন, কয়েকবার লিখবেন। আচ্ছা। আচ্ছা, তারপর যেটা বলতেছিলাম যে নিম্ন বর্ণিত কি কি সেবা দিবে। এই নিম্নবর্ণিত সেবাটা হচ্ছে, প্রথম এখানে ছয়টি সেবা আছে। প্রথম সেবা হচ্ছে এই আইন অনুসারে প্রতিকার পাইবার অধিকার, যেটা বললাম যে এই আপনি ও উনি যে সমস্যায় ভুগছেন বা ওনার যে সমস্যা, ওনার যে পারিবারিক যে কি কি আমরা যে চারটা পড়েছি ওখানে, কি কি আহ কি কি শারীরিক, মানসিক এবং যৌন এবং আর্থিক, এই চারটি বিষয়ের যে প্রতিকার, তাকে সে তার অধিকার আছে তার পাওয়ার আইনগতভাবে। খ নাম্বার বলছে যেটা আমি বললাম যে একটু আগে, যে সে যদি অ্যাসল্ট হয়ে থাকে, ফিজিক্যাল অ্যাসল্ট হয়ে থাকে, দেখা যায় গ্রিভিয়াস হয়ে থাকে, তাকে অবশ্যই নিয়ারেস্ট পুলিশ স্টেশন, সরি নিয়ারেস্ট আপনি হসপিটাল কি করবেন, পাঠাবেন, দ্রুত পাঠাবেন তাকে। ওদিকে কাল ক্ষেপণ না করে আপনি তাকে চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ দিবেন, তাকে চিকিৎসা নিতে বলবেন যে আপনি দ্রুত হসপিটাল যান পরিস্থিতি দেখে। তারপরে হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তার নিকট হতে সেবা প্রাপ্তি। শুধু এখানে এখানে এই ধারাটা হচ্ছে সরাসরি পুলিশ অফিসার প্রয়োগকারী কর্মকর্তা, দেখেন এখানে হচ্ছে পুলিশ অফিসার তার কর্তব্য, এবং প্রয়োগকারী যিনি থাকবে, আমরা সামনে পড়বো যে প্রয়োগকারী কর্মকর্তা কে বা কাদের কি দায়িত্ব, এবং সেবা প্রদানকারী দায়িত্ব, এবং যিনি সেবা প্রদান করবে যেন এর মধ্যে আপনিও পড়ে, এবং পুলিশ অফিসার দায়িত্ব কর্তব্য দেখেন একবার স্পেসিফিক ভাবে বলছে। পুলিশ অফিসার প্রয়োগকারী কর্মকর্তা এবং সেবা প্রদানকারী দায়িত্ব কর্তব্য ইত্যাদি, পুলিশ অফিসার দায়িত্ব স্পেসিফিক ভাবে এখানে আলাদা বলছে। প্রয়োগকারী কর্মকর্তা, তাহলে এটা আমরা উপর থেকে পাইলামই। প্রযোজ্য ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান, এই যে এখানে একটা লিগেল এইড যেটা রয়েছে, আমাদের লিগেল এইড, আমাদের আরেকটি আইন আছে আইনগত সহায়তা প্রদান আইন। এখানে আপনি যে বিডি লজে গেলে এই আইনগত সহায়তা দেখলে আপনি পাবেন যে ওখানে কি কি আছে, কয়েকটা ধারা আছে, আমরা পড়বো এমসিকিউ জন্য। প্রযোজ্য ক্ষেত্রে লিগেল এইড যেটা আছে সেটা বিনা খরচে আইনগত পরামর্শ সহায়তা দিবে। অর্থাৎ আপনি শুধু সেবাই দিবেন এক কথায়, অর্থাৎ এখানে তাকে বলতে হবে যে আপনি এই বিষয়টা দেওয়ানি প্রকৃতির, আপনি একটু লিগেল এইডের একটু সাহায্য নিতে পারেন, আপনি এটা পরামর্শ দিতে পারেন যে এই বিষয়টা থানায় আমাদের দেখা গেছে থানার সেবা তো দিবেনই, এরপরে সে যদি জিডি করতে চায় জিডি করে দিবেন, কিন্তু বলতে পারেন যে আপনি জিডি করে আপনি একটু লিগেল এইডে যেতে পারেন, আপনি একটু প্রপার একটা লয়ার ধরে আপনি লড়েন, আশা করি আপনি সফল হবেন। অন্য কোনো আইন অনুসারে প্রতিকার যদি, এই যে একটু আগে যে কথাটা বললাম যে তাকে তার সাথে কথা বলে মনে হয় যে দেওয়ানি প্রকৃতি, ল্যান্ড ডিসপিউটিং বা আর্থিক কোনো বিষয় রয়েছে, তখন তাকে তাকে সেবা দিলেন, তাকে বললেন যে আপনি একটু অন্য আইনের প্রতিকার প্রাপ্ত হন। সর্বশেষ সরকার কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব কর্তৃক, সরকার কর্তৃক আমাদের যে রেসপন্সিবিলিটি রয়েছে নারী শিশুর ক্ষেত্রে, ওই যে শিশু আইনে বলা রয়েছে, এই যে লিগেল এইডের কথা বলা রয়েছে, অত্র আইনে যে আইন পড়ছে এই আইনে যে বিধানগুলো বলা রয়েছে, সরকার যে বিধি দ্বারা নির্ধারিত যে দায়িত্ব কর্তব্য আছে, অবশ্যই আপনি পালন করবেন। এর ব্যত্যয় ঘটলে আপনার বিরুদ্ধে যে ব্যবস্থা সেটা তারা নেবে। এই জন্য এখানে যে ছয়টি পয়েন্ট রয়েছে, এই ছয়টি পরীক্ষা হলে যায় যদি মোটামুটি ছয়টা পয়েন্ট তুলে ধরতে পারেন, যদি 5 মার্ক থাকে অবশ্যই আপনি 4.5 পাঁচ পাঁচ পেয়ে যাবেন, কোনো কথা নেই। আর নিজের মতো মন গড়া কথা জিরিতে নোট দিবেন, এই দিবেন, এক হলনা তামসা এগুলো লিখবেন না, নিজের মতো করে লেখার কিছু কিছু জিনিস আছে উপস্থাপন লিখবেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমি বলবো পরীক্ষার জন্য, এটা পরীক্ষা আসবে আসবে আসবে, আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, চঞ্চল দা বলেন তো কি বুঝলেন এই ধারাটা। পুলিশের অনেক দায়িত্ব স্যার, কর্তব্য। হ্যাঁ, পুলিশ অফিসার দায়িত্ব এবং কর্তব্য। যদি কোনো পুলিশ অফিসার কোনোভাবে পারিবারিক সহিংসতা সংবাদপ্রাপ্ত হন অথবা পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিকে নিম্নলিখিত মানে বিষয়গুলো সেবা প্রদান করে। এক নম্বর হলো এই আইনে অনুসারে প্রত্যেক প্রতিকার পাবার অধিকার বিষয়। এই আইনের এটা কি অধিকার, এই প্রতিকার পাওয়ার অধিকারটা কি? প্রতিকার তার সেবাটা, এই আইনের অধীনে প্রতিকারটা, তার সেবা প্রদান করা। হ্যাঁ, প্রতিকারটা হচ্ছে আরো একটু ক্লিয়ার করে দিই। প্রতিকারটা হচ্ছে মানে আপনি আহ কুকুরে কামড় দিচ্ছে আপনাকে, তা আপনি কুকুরে কামড় দিলে কুকুরকে মেরে ফেলবে আর আগে, না আপনি চিকিৎসা নেবেন? আপনি তো আগে চিকিৎসা নেবেন, তাই না? অবশ্যই। আচ্ছা, অবশ্যই, কিন্তু কুকুরে তো আমরা তো মারি না, কিন্তু কুকুরকে আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো তো এখন অনেক কিছু বের হয়েছে, আছে না? বিড়াল, তারপরে এখন যিনি যে সমস্যায় ভুগছেন, অবশ্যই তাকে আইনের মাধ্যমে প্রতিকার দিতে হবে, যে আপনি অবশ্যই আপনি প্রতিকার পাবেন, আপনি সেবা পাবেন। ঠিক আছে, এই কথাটা এরকম। তারপরে চিকিৎসা যদি সে কোনো হুম, কোনো ইনজুরি হয়ে থাকে তাকে চিকিৎসা চিকিৎসা সেবা দিতে হবে, সুযোগ করে দিতে হবে আর কি। গুড। তারপর আর যদি 3 নম্বর যে প্রয়োগকারী কর্মকর্তার নিকট হইতে
হ্যাঁ, হয়তো সেবা মানে যে এটা প্রয়োগকারী তো কর্মকর্তা যে এটা আমার তো আপনি না, এই প্রয়োগকারী কর্মকর্তা তো আপনি না, কিন্তু আপনার না হলেও যেহেতু এখন উপরে পুলিশ অফিসার চলে আসছে, আপনার কাজ হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তা যিনি থাকবেন এই ধরনের সাথে সংশ্লিষ্ট আছেন, সিভিল ম্যাটার গুলো অথবা এই নারী শিশু সংগঠিত বিষয়গুলো, এগুলো অনেক কিছু প্রয়োগকারী কর্মকর্তা আছেন আমাদের এই যে জেলা কি বলে এটাকে, উপজেলা নির্বাহী একজন জেলা আছে না, স্বাস্থ্য জেলা মহিলা বিষয়ক সমস্যা কর্মকর্তা, অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তর, রাইট। এই এই বিষয়গুলো তাদেরকে বলতে হবে। তারা কিন্তু এই সেবাটা পাবে। এখন আপনি যদি একটা সাধারণ মহিলা বা সাধারণ ভদ্র মহিলা, সে যদি তাদেরকে এই বিষয়গুলো না জানান, লুকায় রাখেন, তাহলে তো সে সেবাটা পাইলো না। এই এই জন্য পুলিশ যেহেতু ফার্স্ট রেসপন্ডার, পুলিশ যেহেতু প্রথম সারাদানকারী অফিসার হিসেবে ঘটনাস্থলে পৌঁছায়, এই জন্যই তাদেরকে বিষয়গুলো বলতে হয়, আপনি এখানে এখানে যান, এখানে পাবেন, আশ্বস্ত করতে হয়, আশ্বস্ত জায়গাটা তৈরি করে দিতে হবে। তারপর আইনগত সহায়তা প্রদান। হুম, এটা কি? আইনগত আইনগত সহায়তা প্রদান আইন 2000, মানে 2000 সাল, এই আইনগত সেবা দেয়। যদি অন্য এখন কোনো ভাবে তার আইন সেবা প্রদান করা যায়, মানে হুম আমার তো পুলিশ অফিসের কাজ না, এটা হয়তো অন্য কোনো হুম সামাজিক, হুম। মানে দেশে তো আরো অন্য আইন আছে, সংস্থা আছে, তাদের কাজ হলো তাদের ওই আইনের এখন সেবাটা তাদের কাছে বলে দেওয়া হবে। এখন কথা হচ্ছে, উকিলের কাছে গেলে তো বলবে যে আপনি যেটার জন্য আসছেন, আপনি এটার জন্য প্রসিডিউর করতে হলে আপনার টাকা পয়সা লাগবে। এখন আপনি তার বলতে পারেন না যে যে সেবাটা দিবেন তাকে যে তথ্য দেয় এটার জন্য তার টাকা চাওয়ার দরকার নেই, দরকার আছে? না, না। এটা আপনার অধিক, এটা এটা আপনার দায়িত্ব, বলছে আপনি তাকে জানান যে এই করা যাবে। কিন্তু আসলে আমাদের বাস্তব ক্ষেত্রে পাবলিক যারা থাকবেন, যারা আইন না জানার কারণে তারা বুঝতে চায় না যে এটা পুলিশের কাজ, পুলিশ করে দিচ্ছে না, পুলিশের কাছে গেলে চয়নাই করে, এটা বলে আদালতের। আসলে পুলিশ আসলে এগুলো আইনের বিস্তার যে প্রয়োগটা বা এটা প্রচারটা নাই, যার ফলে সমস্যা আমরা পড়ি। তারপরে তো অন্য কোনো আইন অনুসারে হুম, প্রতিকার প্রাপ্তি উপায়, গুড। তার অন্য মানে কোনো আইন অনুসারে তার দেখেন, দেখেন এই একেও কিন্তু বললো এই আইন অনুসারে প্রতিকার, মানে আপনার এই যে আইনটা আছে, আমরা যে আইনটা পড়তেছি, এই আইন অনুসারে প্রতিকার পাবে। তারপর হচ্ছে এখানে যা বললো লিগেল এইড পাবে। তারপর হচ্ছে অন্য আইন অনুসারে, প্রথম হচ্ছে এ আইন, তারপর লিগেল এইড, তারপরে অন্য আইন, তারপর অন্য। সরকারের বিধি দ্বারা নির্ধারণ। দেখেন আপনার কিন্তু এদিকে দেখানো হয়ে গেছে, এই এ আইন অনুসারে সেবা পাবে, লিগেল এইড অনুসারে সেবা পাবে, অন্য আইনের সেবা পাবে, এবং সরকার বিধি নির্ধারণে অন্যান্য দায়িত্ব কর্তব্য পালন করা যাবে। মাঝখানে কি থাকলো? চিকিৎসা, আর কি চিকিৎসা থাকলো? আর প্রয়োগকারী কর্মকর্তা। কর্মকর্তা সেবা। এই দুইটা এখন হয়ে গেছে না, ক্লিয়ার না? আচ্ছা, অরুণাদি হ্যাঁ, সমস্যা আছে? অরুণাদি হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ক্লিয়ার এটা? হ্যাঁ, আপনি যদি ডিটি অফিসার থাকবেন, এজ এ নারী শিশু হেল্প ডেস্কে যদি থাকবেন, আপনার কাছে কোনো নারী আসলে বা কোনো ভিকটিম বা কোনো সেবা গ্রহীতা বা সেবা প্রাপ্তির জন্য যখন থানায় আসেন, তখন এই বিষয়গুলো তাদেরকে বলবেন যে আপনি যে বিষয়গুলো, অবশ্যই একটা ডোমেস্টিক ভায়োলেন্স আছে না, ডোমেস্টিক ভায়োলেন্স আমরা পড়ছি না, তারপর হচ্ছে হ্যাঁ, এই এই যে কি বলে আমরা পারিবারিক সহিংসতা, যে এইগুলো তাদেরকে বলবেন যে আপনি আমরা তো মানুষের সাথে যদি একটু ভালো কথা বলেন, আইন দিয়ে কথা বলেন, সঠিক জায়গাটা বলে দেন, তাহলে কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ধারণা করবে। আর শুরুতে এসে যদি জিডির পিছে ঘুরাইতে থাকে যে জিডি করতে দিতে হবে, জিডিটা করাই লাগবে, জিডিটা করাটা বাধ্যতামূলক, 6-9 করে আর কিছুটা করি আর কি আমরা বাস্তবে, ঠিক আছে? একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা, আমরা 5 ক্লিয়ার। 5 এই যে আমরা একটু আগে পড়ছিলাম না, একটু আগে গেলাম যে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ, প্রয়োগকারী কর্মকর্তার কাছে সেবা পাবে। এই যে আমরা এখন চলে আসছি যে একটু প্রয়োগকারী কর্মকর্তাটা আমরা একটু জেনে নিব এখানে। দেখেন, 5 হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ। এখানে কিন্তু নিয়োগ আর প্রয়োগ, আগে হচ্ছে নিয়োগ দিচ্ছেন, কে নিয়োগ দিচ্ছেন দেখেন প্রত্যেকটা। প্রথম হচ্ছে নিয়োগ দিতে হলে সরকার কি করবেন, একটা গেজেট প্রজ্ঞাপন করবেন। এই উদ্দেশ্যে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ করবেন প্রত্যেক হচ্ছে উপজেলা, থানা, জেলা বা মেট্রোপলিটন এলাকায়। এগুলো তো বুঝেন তো, যে উপজেলা, থানা, জেলা, মেট্রোপলিটন এলাকা হলে আর আমরা তো জেলায় ওরই কাজ করি, কিন্তু মেট্রোপলিটন যারা আছেন তারা তো বুঝবেনই। মেট্রোপলিটন এলাকার জন্য এই যে বিশেষ করে শিশু আইন আমরা যখন পড়বো, শিশু আইন খুবই মজার একটা বিষয় থাকে। এই রাস্তায় শিশুগুলা এই যে ধরে ধরে নিয়ে বিভিন্ন বালক বা বিভিন্ন শিশু উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরে আমরা ওই ইয়েতে পাঠাই দিই, ওগুলো নিয়ে কাজ করতে হয়, মেট্রোপলিটনে একটু বেশি সমস্যা, আর জেলাগুলো তো কমই পাই। তাহলে প্রয়োগ করে নিয়োগ, এটা হচ্ছে জাস্ট আপনি 5 ধারাটা জানবেন যে প্রয়োগ করে কর্মরত নিয়োগ এবং এর দায়িত্ব কর্তব্য আছে। সরি, এই
আগে হচ্ছে নিয়োগ, আমরা হচ্ছে পাশে, এটা ইম্পর্টেন্ট না, লেস একদম, খালি জাস্ট আপনি হেডলাইনটা মনে রাখেন, পাশে হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ, আর কিছু নাই, এই ধারা পড়ার কিছু নাই। এখানে প্রত্যেক উপজেলা, থানা, জেলা, মেট্রোপলিটন, চারটে বলে দিচ্ছে, উপজেলা, থানা, জেলা এবং মেট্রোপলিটন, ক্লিয়ার, নিয়োগ করবে। পাশার কিছু নাই। ছয় দেখেন, ছয়টা ইম্পর্টেন্ট একটু, ছয় হচ্ছে ওদের বা জাস্ট একবার খালি পড়ে যাবে রিডিং, এখানে আর কিছু নাই। দেখেন অনেকগুলা প্রয়োগকারী কর্মকর্তা, অনেক দায়িত্ব, কিন্তু জাস্ট আমরা রিডিং নিব, এর দরকার আছে পরীক্ষা এগুলা। আমি এটা মনে হয় 50 বারও বেশি পড়ছি, তারপরে মনে থাকে না, পড়তে পড়তে হয়ে গেছে, হয়ে যাবে। তো দেখ, প্রয়োগকারী কর্মকর্তা আমরা যা আমরা একটু আগে পরে পড়ে আসলাম এবং দেখে আসলাম যে ওনার কি দায়িত্ব করতে হবে, কিন্তু পুলিশের প্রয়োগকারী কর্মকর্তা বলছেন উনি কি কি করবেন। এখন কোন একটা মহিলা বা কোনো ভিকটিম বা কোনো ভদ্র মহিলা বা আগত হলে তাদের কাছে তারা কি করবেন, তাদের যে কর্তব্য রয়েছে, প্রথম যে কর্তব্য হচ্ছে আদালতকে সহযোগিতা করা। আইন অনুসারে যে কোনো কাজ করে আদালতের সহযোগিতা করবে, মানে ওইটাই যে আপনি আদালতে যান, আদালতকে সমন্বয় করবে, কোঅর্ডিনেশন করবে। এবং তারা কি করবে, এই যে পারিবারিক ঘটনা যে ঘটছে, এই ঘটনা আদালতে একটা নিকট প্রতিবেদন উপস্থাপন করবে ওই ভিকটিমের। পারিবারিক সহিংস ঘটনা অবহিত করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অধিক্ষেত্রের মধ্যে সংঘটিত হয়েছে, সেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবহিত করে। দেখেন, প্রয়োগকারী কর্মকর্তার যে দায়িত্ব কর্তব্য, প্রথম হচ্ছে আদালতের সহযোগিতা করা, তারপরে তার ঘটনা শুনে আদালতের নিকট কি করবে, একটা প্রতিবেদন দিবে। এবং সেই কোর্টে প্রতিবেদন পাওয়ার পর, অবহিত হওয়ার পর কি করবে, প্রত্যেক থানা এলাকা, যে থানায় ঘটনাটা ঘটছে সেই এলাকা সংশ্লিষ্ট অধিক্ষেত্রে কি করবে, ওসি কে জানাবে, অফিসার ইনচার্জ কে জানাবে। ক্লিয়ার এইটুক? এই আইনটা এখন দেখলে পড়ুন, খুবই মজার, কিছু কিছু মনে থাকবে, কিছু না, কিন্তু আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে মনে থাকবে। একটু চেষ্টা করবেন একটু লেখার জন্য, একটু পড়ার জন্য, হেডলাইন তো পড়বেনি। তো প্রয়োগ করার ভিতরে আমরা 3 পর্যন্ত পাইলাম। এরপর দেখেন, সংক্ষুব্ধ ব্যক্তির অনুরোধে আদালতের নিকট সুরক্ষা আদেশ আবেদন করে, এই যে আমরা কিন্তু সুরক্ষা, সে যাতে প্রোটেকশন পায়, সিকিউরিটি পায়, এই জন্য সে কি করবে, আদালতের নিকট আদেশের জন্য আবেদন পেশ করবে। কে করবে এটা, কে করবে, ভিকটিম করবে না প্রয়োগকারী কর্মকর্তা করবে? সংক্ষুব্ধ ব্যক্তি করবে। প্রয়োগকারী কর্ম না, সংক্ষুব্ধ ব্যক্তির অনুরোধে। উনি বলবে যে আমি আমার চলাফেরা করতে পারতেছি না, আমার সময় যে কোনো সময় রাস্তায় আটকায় ফেলবে, মারবে, এ ধরনের কোনো কিছু, যে থ্রেট দিতে পারে, রাস্তা তুলে নিতে পারে। ওনার রিকোয়েস্টিং এর প্রেক্ষিতে যে যিনি প্রয়োগকারী কর্মকর্তা আদালতের আদেশের জন্য আবেদন পেশ করবে। প্রয়োগকারী কর্ম। হ্যাঁ, উনি তো দেব, ওনার প্রেক্ষিতে আদালতের শুরু কাজের জন্য আবেদন করবে উনি। জাস্ট একটা একজন গাইড লাগে না এরকম, সংক্ষুব্ধ ব্যক্তি যাহাতে আইনগত সহায়তা প্রদান, বিনা খরচে আইনগত সহায়তা পায়, সেই ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা সহায়তা পায়। এক কথা, ওই যে আমরা যে লিগেল এইড যে বিষয়টা পড়লাম একটু আগে, যে যে বিষয়টা পাবো, এখানেও বললো যে প্রয়োগকারী কর্মকর্তাকে যে সেবাটা পাইতো, এখানে সরাসরি বলে দিচ্ছে যে প্রয়োগকারী কর্মকর্তার নিকট থেকে যে সেবা পাবে, এখানে এই সেবা পুরোটা সে পাচ্ছে। এখানেও লিগেল এইড আপনি লিখবেন, আইনগত সহায়তা প্রদান। এটা কিন্তু পরীক্ষা আপনার পরীক্ষায় এমসিকিউ আসবে, এই যে এখানে শুধু পারিবারিক সহিংসত ঘটনা অবহিত হওয়ার পর, এটা হলো এমসিকিউ, যে কার কাছে কোথায় সংবাদ দিবে, এসপির কাছে বলবে, না ওসির কাছে বলবে, নাকি কোর্টে বলবে, না সুপ্রিম কোর্টে বলবে, এরকম। তারপরে 6 নম্বর, আদালতের অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, মানবাধিকার সংস্থা, মনস্তাত্ত্বিক সামাজিক পরামর্শ, দেখেন, আশ্রয় নিবাস, চিকিৎসা সেবা সংস্থার তালিকা সংরক্ষণ, এই যে বিষয়গুলো রয়েছে, যে আদালতের অধিক্ষেত্রের মধ্যে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, আইনগত সহায়তাকারী প্রতিষ্ঠান একটা, মানবাধিকার একটি রয়েছে, মনস্তাত্ত্বিক সাইকোলজিস্ট যারা এই যে বিভিন্ন কাউন্সিলিং করে, সামাজিক একটা সোশ্যাল একটাই থাকে, অ্যাওয়ারনেস এর একটাই থাকে, এইসব যেগুলো সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, অবশ্যই এগুলা কি করবে, তালিকা সংরক্ষণ করে রাখবে যে এই বিষয়গুলো, এই কি কি বিষয় রয়েছে এখানে। আর এটা দেখেন, এবং ওই যে সংক্ষুব্ধ ব্যক্তির যদি সম্মতি থাকে, অভিপ্রায়, তাকে আশ্রয় নিবাসে প্রেরণ এবং অনুরূপ প্রেরণের বিষয়ে অধিক্ষেত্র ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং আদালতকে অবহিত করবেন। এই যে আরেকটা পাওয়া গেল এখানে, যে আপনার এলাকায় একজন ভিকটিম থাকবে, অবশ্যই থানা থেকে যদি কোর্ট থেকে বলে যে আপনি এই আশ্রয় নিবাসে থাকবেন বা ভিকটিম সাপোর্টে থাকবেন, তখন ও থানার অফিসার ইনচার্জকে জানানো হয়, ও পাঠানো একটা চিঠিতে নোট দেয়, এই করে দেয়, এবং আদালতকে অবহিত করতে হয়। প্রয়োজন ছাড়া, প্রয়োজন অনুসারে প্রয়োজন অনুসারে সংযুক্ত ব্যক্তিকে স্বাস্থ্যগত পরীক্ষার জন্য প্রেরণ করে অনুলিপি অধিক্ষেত্র ভারপ্রাপ্ত পুলিশ এই যে, মানে দেখেন এখানে অফিসার ইনচার্জের সাথে কোর্টের একটা সমন্বয় আসতেছে।
প্রয়োগকারী কর্মকর্তাকে অবশ্যই এগুলো এগুলো করতে হয়। ওসি কে জানাতে হয়, আদালতকে বারবার জানাচ্ছে। উপরটাও যদি আশ্রয় নিবাসের, তো ওই থানার ওসি কে জানাচ্ছে, আদালতকে জানাচ্ছে। আবার স্বাস্থ্যগত বা ফিজিক্যাল অ্যাসল্টের যে বিষয়গুলো অনুলিপি অধিক্ষেত্র ওসি কে জানাবে, আদালতকে অবহিত করবে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্ষতিপূরণ আদেশ প্রতিপালনের বিষয় নিশ্চিত করেন, এবং উনি যাতে ওনার যে প্রপার্টি বা ওনার যে ক্ষতিপূরণটা হয়েছে, যে লসটা হয়েছে, এই লসটা যাতে প্রতিপালন বিষয় নিশ্চিত হয়, যে ভিকটিম পায় বা কি সংক্ষুব্ধ ব্যক্তি পায়, এটা নিশ্চিত করবে কি প্রয়োগকারী কর্মকর্তা। সরকার বিধি দ্বারা নির্ধারিত অন্য দায়িত্ব করতে হয়। এই যে এই কথাটা কোত্থেকে আসলো, এই যে এটা বলেন তো, কে বলবেন এই কথাটা কোত্থেকে আসলো আবার? সরকার কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত অন্য দায়িত্ব করতে বলে, বলেন তো কোত্থেকে আসলো, কয় ধারা থেকে আসছে? ওই যে স্যারের সব সরকার ভেরি কর্তৃক গুড, বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব। ভেরি গুড। এই যে আপনি যদি ভালো করে বইটাকে রিডিং পড়েন, আশা করি একই কথা বিভিন্ন জায়গায় বারবার পাবেন। এই জন্য যে অনেকে রিডিং পড়ে না, খালি হেডলাইন করে চলে যায়, পরে ফলে যায় কানাডি। নিজেকে এস্টাবলিশ করেন, অন্যের সাথে কম্পিটিশন করার দরকার নাই। চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ আজ হোক কাল হোক প্রমোশন হবে 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 ইনশাল্লাহ। প্রয়োগকারী কর্মকর্তা আদালতের তত্ত্বাবধানে থাকে, সরকার আদালতের নির্দেশ এবং আইন অনুসারে অর্পিত দায়িত্ব করে। এক কথায় হচ্ছে যে তার উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে, সরকারের যে আদালতের যে নির্দেশনা রয়েছে, এই আইন অনুসারে উনি কি করবেন, দায়িত্ব কর্তব্য পালন করবে। তার মানে এখানে মোটামুটি 10-11টা দায়িত্ব। যাই হোক, এটা জাস্ট রিডিং নিবেন, মাঝখানে যে যে বিষয়গুলো বলবো এগুলো এমসিকিউর জন্য। এটা একটু রিডিং নিবেন, খালি কোনো কিছু মুখস্থ করবেন না, জাস্ট রিডিং থাকলে হবে যে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য হচ্ছে 6 ধারা। এই মোটামুটি প্র্যাকটিস করবেন বেশি বেশি। তারপরে আসি আমরা সাথে যাব, এটা কিছু নাই। সেবা প্রদানকারী, সেবা প্রদান করে দেখি তো কি আছে। সাথে সেবা প্রদানকারী হাতে দায়িত্ব কর্তব্য। এখানে আমরা যে সেবা প্রদানকারী, যা একটু আগে বললাম, কিন্তু আমরা এখানে ওই ঘটনা ওই সেজন্য এটা হেডলাইন দিবেন। সাথে হচ্ছে সেবা প্রদানকারী হাতে দায়িত্ব কর্তব্য, এখানে বুঝতে দিতে পারছে মানবাধিকার, মহিলা শিশু, এগুলা সেবা দিবে, আর কোনো কিছু নাই। এখানে আর কি কি স্বাস্থ্য টাস্থ্য পরীক্ষা করবে, এখানে কোনো কিছু নাই, বা জাস্ট মনে রাখবেন সাথে হচ্ছে সেবা প্রদান, এখানে অন্য কিছু নাই। সেবা কি দিবে, চিকিৎসা ক্ষেত্রে তারা কি সেবা দিবে না, এখানে অন্য কিছু নাই। এটা প্র্যাকটিক্যালটা বলে দেই কি করবে। আপনি যখন ভিকটিম একজন যাবে আপনার হাসপাতালে, তখন তাকে তার ঘটনা শুনবে। সরকার কর্তৃক স্বীকৃত যেসব প্রতিষ্ঠান রয়েছে, সরকারি মেডিকেল রয়েছে, প্রাইভেট রয়েছে, এগুলো কি করবে, পরীক্ষার রিপোর্ট, একটা এমসিকিউ আছে এই যে সংক্রমিত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা করুন, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট অধিক্ষেত্র প্রয়োগকারী কর্মকর্তা থানায় প্রেরণ করবে। ঘুরে ফিরে দেখেন, সেবা প্রদানকারী কর্তব্য হচ্ছে যে রিপোর্টটাও ওই থানাও দিবে, প্রয়োগকারী কর্মকর্তাও দিবে। আবার প্রয়োগকারী কর্মকর্তা কি করবে, সে তহসিলে জানাবে এবং কোর্টকে জানাবে। ক্লিয়ার? এই যে আরেকটা আছে, সরকার কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত অন্য দায়িত্ব করতে পারবেন, এটা কই আছে বলুন তো? একই কথা আবার আসছে। একটু আগে আমরা পাইলাম যেখানে চারে এবং আগেও পড়লাম, ছয় পাইছি কিন্তু। সংক্ষুব্ধ ব্যক্তিকে আশ্রয় নিবাসে প্রেরণের ব্যবস্থা গ্রহণ, উত্তর প্রেরণের বিষয়ে নিকটবর্তী থানাকে অবহিত করেন। মানে এই বিষয়ে কিছু যে সকল ধারায় থানার কথা উল্লেখ আছে, এই ধারাগুলোর ওই অপশন উপধারাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সব ধারা না, এগুলো পাবো আর কি। তাহলে আমরা একটু রিপিট করি। আমরা চারে পাইলাম পুলিশ অফিসার দায়িত্ব কর্তব্য, পাশে পাচ্ছি কি প্রয়োগকারী কর্মকর্তার নিয়োগ, এটা পড়ার দরকার নেই, জাস্ট নিয়োগ, এখানে কিছু নাই। ছয় হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, প্রায় 10-11টি দায়িত্ব কর্তব্য রয়েছে। এরপর হচ্ছে আমরা সেবা প্রদান করে দায়িত্ব কর্তব্য, 6-7 ওটা খালি প্রয়োগকারী কর্মকর্তা, একটু সেবা প্রদান, সাথে সেবা, এটা মনে রাখলেই হবে। আটেও কিছু নাই, জাস্ট হচ্ছে আশ্রয় নিবাসের দায়িত্ব, জাস্ট মনে রাখবেন। আমি পুরাটা পরে আমি একটা ছড়ার মতো একটা দিব না, শেষ করে তখন আটটা ভালো লাগবে, কোনো টেনশন দরকার নেই। আশ্রয় নিবাস হচ্ছে এখানে কিছু নাই। আশ্রয় নিবাস তো বুঝতেই পারছেন যে আশ্রয় যিনি দায়িত্বে থাকবেন, পুলিশ অফিসার, প্রয়োগকারী কর্মকর্তা, তারা কি করবে, সেই সঠিকভাবে সেবাটা দিবে, আশ্রয় প্রদান করবে। 8 নয় চিকিৎসা সেবা প্রদান, এই যে এখানে যেটা আসলাম, সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠান, এখানে কিন্তু সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠান কে করবে বলে নাই। সেবা প্রদানকারী যারা যারা থাকবে, ওই যে বললাম মানবাধিকার, মহিলা শিশু, যেগুলা যেগুলা আছে, এগুলা যে সকল সরকার কর্তৃক রেজিস্ট্রেশন আছে, এই যে সোসাইটি রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে এজেন্সিস রেজিস্ট্রেশন, বিভিন্ন কোম্পানি, ফরেন ডোনেশন, ভলান্টারি রেজুলেশন, এগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠান। বাট স্পেসিফিক ভাবে এখানে চিকিৎসার ক্ষেত্রে বলছে যে সংযুক্ত ব্যক্তি পক্ষ পুলিশ অফিসার, তার পক্ষে পুলিশ অফিসার, প্রয়োগকারী কর্মকর্তা, সেবা প্রদানকারী অন্য কোনো ব্যক্তির অনুরোধে হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসা সেবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেবা প্রদান করিবে। এই বলে দিছে চিকিৎসা কোথায় কোথায় নিতে পারবে, সরকারি হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসা কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সংক্ষুব্ধ ব্যক্তি অবশ্যই চিকিৎসা সেবা প্রদান করিবে। তাহলে আমরা আরেকবার যাই, রিপিট আসি ব্যাকে। চারে হচ্ছে পুলিশ দায়িত্ব কর্তব্য, পাঁচে হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ, ছয় হচ্ছে কি সেবা প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, আবার
সাথে হচ্ছে সেবা প্রদানকারী উহাদের দায়িত্ব কর্তব্য, এটা হেডিং দিবেন। 8 হচ্ছে আশ্রয় নিবাসের দায়িত্ব, 9 হচ্ছে চিকিৎসা সেবা প্রদানকারী দায়িত্ব। বলেন তো, দিদি বলেন, এই 9 পর্যন্ত, 4 থেকে বলেন কি কি। পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য। হুম। যদি কোনো পুলিশ অফিসার কোনোভাবে পারিবারিক সহিংসতার সংবাদ পান, তখন ওটা দরকার যেভাবে নাই, ওটা দরকার নাই, জাস্ট সচেতনতা হেডলাইন গুলো করবে। বলেন। দিদি হেডলাইন হ্যাঁ, গুলো বলেন, হেডলাইন, জাস্ট হেডলাইন। তারপরে হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তার নিয়োগ। হুম। হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। হুম। সাথে হচ্ছে সেবা প্রদানকারীর দায়িত্ব ও কর্তব্য। হুম। আর 8 আশ্রয় নিবাস, 9 চিকিৎসা সেবা প্রদানকারীর দায়িত্ব আচ্ছা, ও স্টপ কর্তব্য। স্টপ। এখন যে দুইটা পাঠ ধারা পড়বো পরীক্ষায় ধরে নেন, এই এই আগের যে ধারাটা বলেছি যে 4 ধারা, আর এখানে হচ্ছে পরীক্ষায় আসছিল এই যে প্রশ্নটা, 10 এবং 11 কোথায় গেল, 12, এই 12টা আসছিল রিটেন এবং এমসিকিউ। আর 10, 11 একটু দেখেন, একদম সিম্পল বিষয়। 10-এ বলছে অংশীদারি, আমরা কিন্তু এগুলো যে সংজ্ঞা পড়েছি, অংশীদারি বাসগৃহে বসবাস অধিকার, এগুলো জাস্ট আপনি খালি 10টা পড়ে নেবেন যে অংশীদারি বাসগৃহে বসবাসের তার অধিকার থাকবে। কে থাকবে? সংক্ষিপ্ত ব্যক্তি। ঠিক আছে, যেহেতুই থাক পারিবারিক সম্পর্ক থাকার কারণে অবশ্যই তাদের অধিকার রয়েছে, যত কিছু হোক তবু তাদেরকে থাকবে, আইনে বলা হয়েছে। 11 হচ্ছে আদালতে আবেদন, উনি কে আবেদন করবে, এটা জাস্ট খালি এমসিকিউ আছে, আদালতে আবেদন করবে। কে আবেদন করবে? সংযুক্ত ব্যক্তি, কার পক্ষে? ওই যে প্রয়োগকারী কর্মকর্তা কি করবেন, ও তার মাধ্যমে আবেদন করবেন। তিনি একটা বিধি আছে যে নির্ধারিত বিধি দ্বারা তিনি আবেদন করবেন, এইটুকু পড়া দরকার নাই, এই যে 1, 2 পড়া দরকার নাই। জাস্ট 11, 3টা ভেরি ইম্পর্টেন্ট। এই যে তিনি আবেদন করলেন, কত কার্য দিবসের মধ্যে আদালতে সংশ্লিষ্ট ব্যক্তি শুনানির যে তারিখ নির্ধারণ করবে, এই এমসিকিউ এটাই, 7 কার্য দিবস। আদালতে যখন তিনি এটা যখন আবেদন করবেন, তখন আদালত করতে এর আবেদনের প্রেক্ষিতে 7 কার্য দিবসের মধ্যে আদালত সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন শুনানির জন্য তারিখ নির্ধারণ করবেন, এটা ইম্পর্টেন্ট। আদালত আবেদন হচ্ছে 11, আর তারিখ কত দিনের ভিতর আবেদন করার, 7 দিনের ভিতরে কি করবে, শুনানি কত দিনের ভিতর করবেন, 7 কার্য দিবস, দিন না কিন্তু। এটা হলো এমসিকিউ। 12 ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 12 বলতেছে এটা হচ্ছে রিটেন এবং এমসিকিউ। আচ্ছা, এখানে কি রিটেন আর এমসিকিউটা কি আসতে পারে? আবেদন দাখিলের স্থান, উনি যে আবেদন করবেন, ভিকটিম সংক্ষুব্ধ ব্যক্তি, বাদী জাইবুল বাদিনী, কি করবেন, আবেদন দাখিলের স্থানটা কোথায় হবে? এ আইনের অধীন কোন আবেদন নিম্ন বর্ণিত স্থানের অধিক্ষেত্র সম্পন্ন কোন আদালতে দাখিল করা যাবে। আবার বোঝেন, যিনি ভিকটিম বা সংক্ষুব্ধ ব্যক্তি এ আইনের অধীন যদি হয়ে থাকে, নিম্ন বর্ণিত এই যে এই 4টি বিষয়, মনোযোগ দেন, এই 4টি বিষয় যদি অধিক্ষেত্র সম্পন্ন কোন আদালতে দাখিল করা যাবে, যে অধিক্ষেত্র মানে নিয়ারেস্ট, অর্থাৎ যেখানে জুরিডিকশনের ভিতরে আদালতটা পড়বে, সেই কথা বলা হচ্ছে এখানে। প্রথম হচ্ছে, যে স্থানে আবেদনকারী বসবাস করেন, দেখেন, যিনি আবেদনকারী অর্থাৎ যিনি সংক্ষুব্ধ ব্যক্তি যে স্থানে বসবাস করেন সেই আদালতে তিনি করতে পারবেন। আবার যে স্থানে প্রতিপক্ষ বসবাস করেন সেই স্থানেও করতে পারবেন। দেখেন কত সুন্দর সিস্টেম। আবেদনকারী যেখানে বসবাস করে তারও একটা অধিকার, আবার যে স্থানে প্রতিপক্ষ তার বিবাদী গুলা বাস করতেছে ওখানেও করতে পারবেন। পারিবারিক সহিংসতা যে স্থানে সংঘটিত হয়েছে সেখানেও করতে পারবেন। সংক্ষুব্ধ ব্যক্তি যে স্থানে অস্থায়ী বসবাস করে সেখানেও করতে পারবেন। প্রথম হচ্ছে আবেদনকারী যেখানে বসবাস করেন, দ্বিতীয় স্থানে হচ্ছে প্রতিপক্ষ বিবাদীরা, আর 3 নম্বর হচ্ছে যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে, 4 নম্বর হচ্ছে অস্থায়ীভাবে যেখানে সংক্ষুব্ধ ব্যক্তি বসবাস করেন, অর্থাৎ তার অধিকারটাই বেশি। 12 দ্বারা রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি, এবং এমসিকিউ তো বলাই লাগে না। এটা কে বুঝে নেয় এই ধারাটা? 3 মিনিট সময় দিলাম, মুখস্থ করেন, এটা পরীক্ষা আসবে। 4 দ্বারা যেরকম বলেছি, 12 দ্বারা ইম্পর্টেন্ট রিটেন। এই আইনটা খুব মজার, কিন্তু ভালো করে নিতে হবে, অনেকেই পড়তে চায় না, কষ্ট একটা করতে হবে ছড়া আপনার। দিয়ে দিন। হ্যাঁ, ওইটা তো দিবই, ওইটা ছড়া তো না দিলে মাথায় থাকবে না। ওইটা তো অপেক্ষায় থাকবেনি, বাট এইটুক তো আপনার রিটার্নের জন্য কিছু কিছু স্পেসিফিক মুখস্থ করাবে, এটার জন্য তার সূরা দরকার নেই। আবেদন দাখিলের স্থান হচ্ছে 12 ধারা। হুম, কিন্তু ভুলাই যাইতেছে সব প্রথম থেকে। আমরা তো আরো রিভিশন দেবো আপু, অনেক রিভিশন দেবো, সমস্যা নাই, রিভিশন হবে, কোনো টেনশন নাই। একটু কষ্ট হলেও পড়তে হবে, আমার তো কষ্ট হয় আপনাদের পড়াইতে। আমার কাছে মনে হয় যখন আপনারা যদি চুপ থাকেন তাহলে বুঝবো আপনারা ভালো বুঝছেন, আর যদি না কথা না বলেন বুঝবো কিছুই বুঝেন নাই। হ্যাঁ, দুইটার মধ্যে একটা হবে। চঞ্চল দা কোথায়? পিন্টু পিন্টু কোথায়? স্যার, আছে আছে স্যার। আচ্ছা, এটা এটা বুঝতে পারছেন, একজন ভিকটিম সংক্ষুব্ধ ব্যক্তি তার অধিকার গুলো দেখছেন, মানে সে যেখানেই থাকুক হ্যাঁ, না কেন, সে যে কোনো স্থানে থাকুক না, যেখানে মার খাইছে ওখানেও হবে, যেখানে বসবাস করেন এটাও হবে, আবার প্রতিপক্ষ যেখানে আছে সেটা, ওই যে আমরা এই আইনটা যখন পড়বো, ওই যে গ্রাম্য আদালত যেখানে পড়বো,
ওখানে ওই কথাগুলো বলা আছে, তখন দেখবেন কি পেস লাগে। শর্টকাট নিয়ম বলেন তো, শর্টকাট মনে রাখার শর্টকাট নিয়ম এত বড় এই মনে থাকে না। এই ছাত্রকে ডায় ডায় পড়ার আগে শর্টকাট, সব শর্টকাট দিলে তো ছাত্র আমার পরে কো স্যার শর্টকাট করেন, শর্টকাট করেন। এখন একটু বিস্তারিত, শর্টকাট তো আছেই, শর্টকাট আছে না তা কি এই আইনটা আমি 10 মিনিটে শেষ করে দিতে পারি, কিন্তু দিচ্ছি না। কিছু কিছু এমসিকিউ আছে যাতে আপনারা ভালো করেন। তাহলে প্রথম হচ্ছে, প্রথমটা হচ্ছে আবেদনকারী বসবাস করেন, তাই না? দেখি এটা একটু মুখস্থ করাই দিই, ছাত্ররা সব পাগলাগন্ডি ছাত্র। হ্যাঁ, প্রতিপক্ষ বস করেন 2। 3 নাম্বার হচ্ছে যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে। 4 নাম্বার হচ্ছে, খালি শর্টকাট, কালকে একটা সমনের সংজ্ঞা পড়াইছি, ওই সমনই সুমন হয়ে গেছে, যেখানে অস্থায়ীভাবে বসবাস করেন। দেখেন, এই যে 1 আর 4 এক হয়ে গেছে না, দেখেন তো। একে বলছে আবেদনকারী বসবাস করেন, আবেদনকারী যিনি সংক্ষুব্ধ ব্যক্তি, এটা হচ্ছে বসবাসটা কি পার্মানেন্ট কথা বলতেছে, যে সে ওখানে ফ্ল্যাট কিনে বসবাস করতেছে, অথবা কোনো বাড়িতে বসবাস, আবেদনকারী প্রবাস। প্রতিপক্ষের বসবাস, আবেদনকারী যেখানে বসবাস করে প্রতিপক্ষ সেখানে বসবাস করে, ক্লিয়ার? এক। আরেকটা হতে পারে আবেদনকারী যেখানে বাস করে প্রতিপক্ষ সেখানে বাস করে না, অথবা প্রতিপক্ষ অন্য কোথাও বাস করে। যেদিন যে ঘটনা ঘটছিল, যেমন দিদিকে দিয়ে উদাহরণ দেই, দিদির শ্বশুরবাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। দিদির আগের তো, আগের লেকচার ক্লাসে দিদি দিয়ে ফিনিশিং দিছি, আজকে তো একটু ফিনিশিং দেই। সেটা হচ্ছে দিদিকে কোনোভাবে তাকে বাড়িতে আসা হলো, দিদির প্রাচুর্য কি বলে এটাকে, অনেক সম্পদ থাকার কারণে সে বাড়িতে আসছে, আয়সা দেখে তার তো ভাগ বন্টন করে তার অনুমতি ছাড়া সব নিয়ে নিছে। এখন ওখানে গিয়ে দিছে মায়ের। আপনি ঢাকাতে যায় লক্ষ্মীপুর মার খেলেন, আপনি মামলা কই করবেন? লক্ষ্মীপুর করবেন না ঢাকা করবেন বলেন তো? না, লক্ষ্মীপুর করবো। হ্যাঁ, কেন ঢাকাও তো করতে পারেন, এখানে তো বলার অধিকার তো আছে আপনার। হ্যাঁ, করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। প্রতিপক্ষ যেখানে বসবাস এখানেও করতে পারেন, আবার যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে এখানেও করতে পারেন। বাস্তবে যেখানে আপনি আপনার এখন লক্ষ্মীপুর না, আপনি যে চিটাগাং বাস করেন মনে করেন, অথবা আপনি বা রংপুরে আছেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন। তার মানে এটাও সংক্ষুব্ধ, বা আবেদনকারী এটাও কিন্তু সংক্ষুব্ধ। তাহলে আমরা 4টা কি পেলাম? আবেদনকারী বসবাস, প্রতিপক্ষের বসবাস, যে স্থানে অপরাধ হয়েছে, আর অস্থায়ী বসবাস। এখন যদি এটাই যদি আমি এখানে 4 নাম্বারটা যদি 2 নাম্বার সেট করি, এটাই যদি আমি 4 একটা 2-এ সেট করি, আর এটা বাদ দিই 3, এখন কার মনে থাকবে না দেখি তো? একটা স্থায়ী ভাবে এনে যদি লিখে দেই, এখন একটা হলো স্থায়ী ভাবে বসবাস, আর একটা হলো অস্থায়ী বসবাস, প্রতিপক্ষ বসবাস যেখানে অপারেশন রয়েছে, এখন কার মন থাকবে না দেখি তো? পরীক্ষা হলে যদি আপনি উল্টা পাল্টা হয় কোনো সমস্যা নাই, পরীক্ষা হলে মার্ক পেয়ে যাবেন, উল্টা পাল্টা কোনো সমস্যা, কিন্তু ধারাটা সঠিক আপনি যদি সব লিখে যদি 12 ধারাটা লিখে আসেন, আপনি পাশের ভিতরে দেখবেন যে 4টা পয়েন্ট আছে, তাকে মার্ক দিয়ে দিন, ধারাটা দেখলে মার্ক সঠিক মার্ক, ফুল মার্ক। কোনো ডাউট আছে কারো? কি কথা বলতেছেন, তার মানে বুঝছেন না, আর কিছুই বুঝেন নাই? হুম, সুমন, পিন্টু, চঞ্চল দা বুঝতে পারছেন? কাউসার, কি সবাইকে ঘুমাই পড়লো না মোবাইল থেকে বাইরে চলে গেছে খেলতেছে কোনটা? টেনশন আছে স্যার, কালকে একটু পরীক্ষা আছে তো। আরে তোমার এটাও একটা পরীক্ষা, তুমি যে এটাও তোমার রেসপন্সিবিলিটি, পরীক্ষা নিয়ে টেনশন আছে। তুমি বেশি টেনশনে করে যা পরীক্ষা ফেল করবা, কোনো টেনশন নেই, যা বলবে ঠাস ঠাস করে বলে ফেলবা। তোমার কনফার্ম পরীক্ষা, তো টেনশন কেন? আচ্ছা, এখন 13 অন্তর্বর্তী সুরক্ষা আদেশ, এগুলা কোনো কিছুই দরকার নাই। আমরা মোটামুটি এখানে কিছু কিছু যেগুলো আছে এগুলো লাগবে না, এগুলো আমরা পরে নেক্সট ক্লাসে আমরা মনে হয় মোটামুটি শেষ করে দিতে পারবো। আবেদন নিষ্পত্তি এগুলো পুলিশের কাজ না, বিচার কার্যক্রম আদালতের, এখানে আছে একটা ধারা 23 ধারা, আমরা আজকে শেষ করব না। আচ্ছা, একটু শেষ করে দিই আজকে, হ্যাঁ দেখি, খালি 2-1টা ধারা নেই, দেন, পরে আমরা ছড়াটা নিয়ে নিবো না। আচ্ছা, ওর মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। দেন, ছড়া দিয়েন সাথে একটা। আচ্ছা, 23 হচ্ছে, এই 23টা ইম্পর্টেন্ট এখানে। 23টা দেখেন, 23টা হচ্ছে নিভৃত কক্ষে ট্রায়াল ইন ক্যামেরা, ভেরি ইম্পর্টেন্ট।
23টা যে ট্রায়ালিং ক্যামেরা কি, অর্থাৎ এখানে আদালতের সংশ্লিষ্ট পক্ষগণের সম্মতিতে দুই পক্ষের সম্মতিতে বিচারটা হবে নিভৃতি কক্ষে বলা হয় এরকম, যে যে তাদের গোপন কক্ষ না কিন্তু, যে শিশু আইনে বলা হয়েছে ট্রায়ালিং ক্যামেরা মানে রুদ্রধার কক্ষ, এটা একটা এমসিকিউ আসে এবং সংক্ষেপ প্রশ্ন আছে, রুদ্রধার কক্ষ কাকে বলে। আদালত যদি মনে করে উভয় পক্ষকে তারা একটা স্বীয় বিবেচনায় উপযুক্ত যদি মনে করে যে আইনের অধীন, তারা একটা রুদ্র কক্ষে ট্রায়ালিং ক্যামেরা করবে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা একটু রিডিং পড়ে নেবেন, নিবৃত্তি এটা অনেক আইনে পাবো, কিন্তু এই আইনে হচ্ছে 23, এই আইনে 23 ধারা। আর ষড়যন্ত্র তদন্ত এটা কিছু নাই 24 ধারা, কারণ হচ্ছে যে তদন্ত করবে সে করবে। আদেশ জারি, আদেশ জারি বলেন তো কোর্ট থেকে অর্ডার শিট, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। প্রতিপক্ষের অনুপস্থিতি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রতিপক্ষ যদি এই যে আমরা আইনের আমরা আসামের অনুপস্থিতি বিচার দিদি, আসামের হ্যাঁ অনুপস্থিতি বিচার আছে না, আমরা 337 পড়ি না, হ্যাঁ হ্যাঁ, এই যে আছে এখানে আছে। এই না এখানে হচ্ছে নারী শিশুতে বা অন্যান্য আইনে যেটা এসিড আইনে আছে, এখানেও গিয়ে আমরা পাবো এই 26 ধারায় প্রতিপক্ষের অনুপস্থিতি বিচার। এখানে যদি সে তাকে আদালতে নোটিশ দেওয়া হয়, তাকে সমন দেওয়া হয়, সে যদি না আসে তাহলে একতরফাভাবে নিষ্পত্তি করা যাবে, এটা বলা আছে এখানে প্রতিপক্ষের। আর আবেদন খারিজ সেগুলা দরকার নাই, আপিল করবে ম্যাজিস্ট্রেট, এখানে এমসিকিউ আপিল করবে কোথায়, এটা এমসিকিউ আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আর এদিকে কতদিনের মধ্যে আপিল করবে, 30 কার্য দিবস, সেগুলো এমসিকিউ দেখবো, অন্য কিছু নাই। এই যে আরেকটা এমসিকিউ 29 ধারাটা, আমল যোগ্যতা, জামিন যোগ্যতা, আপত্তি যোগ্যতা। আমল যোগ্যতা, জামিন যোগ্যতা, আপস যোগ্যতা, এটা আমল যোগ্য অপরাধ জামিন যোগ্য পাবে, আপস করতে পারবে। আর সুরক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই যে সুরক্ষা যে আদেশ যদি কেউ লঙ্ঘন করে, কারো বিরুদ্ধে যে সুরক্ষা প্রোটেকশন দেওয়া হবে যদি কেউ লঙ্ঘন করে, তার বিরুদ্ধে এই সাজার কথা বলা আছে। দেখেন আইন পড়েও কিছু কিছু আমার যেমন ফৌজদারি কার্যবিধি কিন্তু সাজার কথা বলা আছে, আমরা একটু জানি না। এই সুরক্ষা আদেশ যদি কেউ লঙ্ঘন করে, আমরা সামনে পড়ে আসছি, সেই সুরক্ষা আদেশ লঙ্ঘনের 30 ধারা অনুযায়ী তার 10,000 টাকা জরিমানা করতে বাধ্য, এবং আরো বেশি 2 বছর কারাদণ্ড, অন্যদিকে 1 লক্ষ টাকা জরিমানা করার দরকার নাই। বা সুরক্ষা আদেশের লঙ্ঘন হচ্ছে 30। সমাজ কল্যাণ সেবা দরকার নাই, মিথ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি 32 ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মিথ্যা আবেদন যদি করে আপনি, সংক্ষুব্ধ ব্যক্তি যদি ক্ষতি সাধন উদ্দেশ্যে কিন্তু মিথ্যা এরকম করে তাহলে ওই যে আমরা মিথ্যা মামলা দেওয়ার প্যানেল কোড 211 এবং 182 যেটা বলা রয়েছে, এবং নারী শিশুগত 17 অন্যান্য আইনে বলা রয়েছে, বাট এখানে বলা রয়েছে 32 ধারায়, মানে একটা বড় ধারা এটা। জনসেবক আর কিছু দরকার নাই, এখানেই মনে হয় শেষ। আমরা আরেকবার একটু রিভিশন দিব নেক্সট ক্লাসে দিয়ে। আমি আর একটা ছড়া আছে, ছড়াটা আমি দিয়ে দিব, আজকে দিয়ে রাতে করব, করে দিয়ে দিব, পরে আরেকটা ক্লাস নিয়ে এইটা শেষ করে দিব। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে 3-4টা, একটা হচ্ছে 3, 4, আর হচ্ছে যেটা বললাম কত পড়ছি লাস্টে, 12 নাকি দিদি, 12 পড়ছি না, 12, হ্যাঁ। তারপরে কত যেগুলো করছি? একটু ধারাগুলো নেন, লিখে নেন কোনগুলো ইম্পর্টেন্ট, একটু নেন, নোট নেন, সবাই একটু নোট নেন কোনগুলো ইম্পর্টেন্ট এখানে। প্রথম হচ্ছে নিবেন হচ্ছে 2-2 নেন, 2-2, 2-6, 2-2, 2-6, 3 ধারা, 4 ধারা, তারপর হচ্ছে 12 ধারা, 12-র পরে এদিকে আর কিছু আছে, 12-র পরে যান হচ্ছে 23, 23 ধারা, তারপর হচ্ছে আদেশ, তারপর হচ্ছে আরেকটা নেন 25 ধারা, 25, 23-এর 25, তারপর হচ্ছে 26, 29, আর হলো 30 শেষ। আর একটা লাস্ট, সমাজ কল্যাণ সেবা সেবা প্রদান। আপনি যদি সময় মতো সেবা যদি না দেন, যে যারা প্রতিপক্ষকে দ্বারা এই দ্বারা এটা, হ্যাঁ নেন 31, সমাজ কল্যাণকে সেবা প্রদান নেন, এটা নেন 31, আর নাই। এগুলো একটু দেখে নেবেন আপনারা। আর আমি নেক্সট ক্লাসে পুরো পুরো আর একটু ডিটেলস আলোচনা করে দিয়ে শেষ করে দেবো, এটা সমস্যা নেই। আর ওই 32টা নিচ্ছেন তো। 31 কি আছে? আহ 31 হচ্ছে সমাজ কল্যাণ সেবা প্রদান, এটা দরকার নাই, এটা বাদ দেন, 31 দরকার নেই। আপনার হচ্ছে মিথ্যা আবেদন, 32 নেন, 32 মিথ্যা আবেদন করে শাস্তি। আরেকটা নেন, এটা জাস্ট হচ্ছে এই 33 এবং 34, এটা এই দুটো একটু নেন, সেটা হচ্ছে জনসেবক, আমরা যে পাবলিক সার্ভেন্ট গুলি না, সরকারি কর্মকর্তা, জনসেবক আমরা হচ্ছে এই 33 ধারা অনুসারে জনসেবক, আর 34 ধারা হচ্ছে যিনি প্রয়োগকারী কর্মকর্তা থাকবে তাদেরও জবাবদিহি করতে হয় আদালতে, আদালতে জবাবদিহি করতে হয় যে তাদেরকে সেবাটা যদি না দেয় আদালত আমাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেত, কারণ দর্শাতে পারে এই 34 ধারায়।
মোটামুটি 10টা দ্বারা হয়েছে, সব মিলে 10টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়েছে। 37টার ভিতর 12টা পড়বেন, সমস্যা নাই। আর এই যে এটা এমসিকিউ, বিধি প্রণয়নের ক্ষমতা কার? সরকার। একটা প্রশ্নই বারবার আসে, এই যে বিধি প্রণয়ন। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আরেকবার আরেকবার পরে মোটামুটি ফাইনাল। ক্লাসটা কি চলে গেল, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছে। মোটামুটি যে কটা 12টা দিয়েছে একটু হেডলাইন গুলো ভিতরে একটু ভালো করে পড়বেন, আর আমি মোটামুটি একটু ছোট করে ছড়া দিচ্ছি যাতে মনে থাকে, একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওটা সিকোয়েন্স অনুসারে এই পুরো ধারাগুলো 37টার ভিতরে অল্প এক পেজের ভিতরে শর্ট করে দিব। চঞ্চল দা, কাউসার, তারপর সুমন, তারপর চার কে কে আছে ক্লাস? আজকে তো অনেকজন, 7জন দেখি জয়েন দিয়েছেন। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে কিনা? আমি সময় নিব 2 মিনিট। কার কার মাথার উপরে দেখেছে আইন? কঠিন একটা আইন। আমার আর 1 নম্বরে। আপনি ভালো পারবেন এই আইন, দেখেন বলা ইনশাল্লাহ। চঞ্চল দা, হ্যাঁ স্যার, বলেন স্যার। কোনো সমস্যা আছে? আপাতত সমস্যা নেই, পরে সমস্যা হলে জানাবো। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে, এই সুমন, তুমি ক্লাস শেষ করে আমার কাছে চলে আইসো, তোমার কালকে পরীক্ষা। আর সবাই আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা এই আইন আরেকবার রিভিশন দিয়ে শেষ করবো এবং পরীক্ষা নিবো এই আইন থেকে। এক সেকেন্ড, এই যে 32-এ যে মিথ্যা আবেদন করিবার শাস্তি, এটা হচ্ছে যে ব্যক্তি করবে আবেদন, মানে যে সংক্ষুব্ধ 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 ব্যক্তি। সংক্ষুব্ধ ব্যক্তি। হ্যাঁ, হম, হ্যাঁ, আপনি তার আপনি শাস্তি। আপনার স্বামীর বিরুদ্ধে, আপনি এতক্ষণ আপনাদের কালকে আজকে যা ঘটছে, আপনার স্বামী আপনার বিরুদ্ধে টর্চারিং করছে, শারীরিক মানুষের জন্য সবকিছু হয়েছে সঠিক, কিন্তু তদন্ত করে দেখা গেল যে আপনি কোন, এই যে বিষয়গুলো আপনার স্বামী এই আপনার যা কিছু নিয়ে নিছে আপনার কাছ থেকে, এগুলো ইন্টারনাল তদন্ত করে দেখা গেল এর সাথে আপনি পুরোটাই হচ্ছে মিথ্যা কথা দিচ্ছেন। কেন? আপনি অন্যের সাথে কানেকশনে জড়িত আছেন, যার ফলে সে বুঝতে পারছে, সে যদি আমার এইসব আমাকে দিয়ে সে অন্য জায়গায় সে একটা সিটিং নিচ্ছে, কথা বুঝতে পারছেন? যার ফলে এরকম এরকম যদি হ্যাঁ, ঘটনা তদন্তে আসে তাহলে কিন্তু আমরা বিরুদ্ধে যাবে, হ্যাঁ, হ্যাঁ। এরকম কিছু আর কি, বুঝতো? ওকে, দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই।